প্রকৃতি ও জীবন অনুষ্ঠান আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। আমাদের দেশে আছে বিভিন্ন ধরনের বন। বৈচিত্র্যময় এইসব বনাঞ্চল দেশের জীববৈচিত্র্যকে যেমনি ধারণ করছে, তেমনি এই বনজ সম্পদ জাতীয় অর্থনীতিতেও রাখছে বড় ভূমিকা। আমাদের আজকের পর্ব বাংলাদেশের বন নিয়ে। এ বিষয়ে আলোচনা করব প্রধান বন সংরক্ষক জনাব মোহাম্মদ ইউনুস আলীর সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বাংলাদেশের বন নিয়ে কিছু তথ্য ও চিত্র। সবুজ শ্যামলিমায় পরিপূর্ণ রূপসী দেশ আমাদের বাংলাদেশ। অবারিত ফসলের ক্ষেত আর বৈচিত্র্যময় বনাঞ্চল মিলে সবুজের দেশ হিসেবে পরিচিতি বাংলাদেশের। আমাদের বনাঞ্চলগুলো প্রাকৃতিক সম্পদের এক গুরুত্বপূর্ণ অংশ। বন ও বনজ সম্পদের উপর নির্ভর করে বেঁচে আছে এদেশের লাখো কোটি মানুষ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনের ভূমিকা সবচেয়ে বেশি। এদেশে মূলত 4 ধরনের বনাঞ্চল দেখা যায়। বাংলাদেশের অন্যতম প্রধান বন হল চিরসবুজ বন। শুধু সৌন্দর্য নয়, বনজ সম্পদেও সমৃদ্ধ এই বন। ছোট, মাঝারি ও বড় এ 3 স্তরের উদ্ভিদ চিরসবুজ বনের বৈশিষ্ট্য। উঁচু উঁচু বৃক্ষ ছাড়াও এখানে রয়েছে কিছু গুল্ম ও আরোহী জাতীয় উদ্ভিদ। তাছাড়া বাঁশ, বেত, বিভিন্ন প্রজাতির ঘাস ও অর্কিডও দেখা যায়। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বনগুলো চিরসবুজ বন হিসেবে পরিচিত। এছাড়াও এ বন আরও বিস্তৃত সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে। বৈশিষ্ট্যগত কারণে চিরসবুজ বন কখনো তার সবুজ চেহারাটি হারায় না। এখানে রয়েছে প্রাকৃতিক ঝর্ণা, গুহা ও অসংখ্য ছোট বড় ছড়া।
এ কারণে উদ্ভিদ বৈচিত্র্যের পাশাপাশি এখানে রয়েছে অসংখ্য প্রজাতির বন্যপ্রাণী, যা এই বনের অমূল্য সম্পদ। উভচর, সরীসৃপ, পাখি আর স্তন্যপায়ী প্রাণীদের নিয়ে এখানে গড়ে উঠেছে এক অনন্য প্রতিবেশ ব্যবস্থা। আংশিক চিরসবুজ বন বৈশিষ্ট্যের দিক থেকে অনেকটাই চিরসবুজ বনের কাছাকাছি। চিরসবুজ উদ্ভিদের পাশাপাশি এই বনে বিভিন্ন পত্রঝরা উদ্ভিদ দেখা যায়। দেশের মধ্যাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলে যে বনভূমি দেখা যায় সেটি শালবন। একসময় বাংলাদেশের সবচেয়ে বড় অখণ্ড বনভূমির মধ্যে শালবনের বেশ সুনাম ছিল। সাথে সাথে বন্যপ্রাণীর দিক দিয়েও অনেক সম্পদশালী ছিল। শীতকালে এ বনের পাতা ঝরে যায়, বর্ষাকালে নতুন পাতা গজিয়ে আবারও পূর্বের রূপ ফিরে পায় বলে এটি আর্দ্র পত্রঝরা বন হিসেবেও পরিচিত। আগে শালবন গাজীপুর থেকে টাঙ্গাইল, ময়মনসিংহ ও উত্তরবঙ্গ হয়ে ভারতের দার্জিলিং পর্যন্ত বিস্তৃত ছিল। বর্তমানে ঝরা পাতার শালবন মধুপুরগড়, ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, নওগাঁ, ঠাকুরগাঁও এবং বৃহত্তর ময়মনসিংহ জেলায় খণ্ড খণ্ডভাবে বিস্তৃত আছে। বাংলাদেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হল সুন্দরবন। বাংলাদেশ ও ভারতের অংশ মিলিয়ে এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। এটি বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক বন, যার প্রায় ৬,০০০ বর্গ কিলোমিটার আয়তনের পুরোটাই সংরক্ষিত অঞ্চল। বৃহত্তর খুলনা জেলার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা জুড়ে বঙ্গোপসাগরের মুখে সুন্দরবনের অবস্থান। প্রকৃতির এই আশ্চর্যভূমি তার অতুলনীয় সৌন্দর্য ও অঢেল সম্পদের জন্য বিশ্ব ঐতিহ্য এলাকা ও রামসার এলাকা হিসেবে পৃথিবীব্যাপী মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সুন্দরবন একদিকে যেমন উপকূলীয় অঞ্চলের লাখো মানুষের জীবিকার উৎস, তেমনি প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার প্রধান হাতিয়ার। দিন-রাত ধরে নদীতে চলা জোয়ার ভাটার খেলা, লবণ পানিতে গাছের বেঁচে থাকার অবলম্বন, শ্বাসমূল ও ঠেসমূল সুন্দরবনকে করেছে অন্য বন থেকে সম্পূর্ণ আলাদা। সুন্দরবনের প্রধান উদ্ভিদ হল সুন্দরী, যা থেকে বনের নামকরণ হয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ উদ্ভিদের মধ্যে আছে গেওয়া, কেওড়া, গড়ান, ধুন্দল, বাইন, পশুর, গোলপাতা, হেতাল, হারগোজা, হোগলা, কাকড়া প্রভৃতি।
পৃথিবীর অন্যতম সুন্দর ও বিপন্ন প্রাণী বাঘের অন্যতম গুরুত্বপূর্ণ আবাসস্থল হল এই সুন্দরবন। এছাড়াও রয়েছে নানান প্রজাতির প্রতীকী বন্যপ্রাণী। সুন্দরবন প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবেও পরিচিত। এখানে প্রায় ১২০ প্রজাতির অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ মধু, মোম, কাঁকড়া, চিংড়ি, গোলপাতা দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে। আমাদের দেশে আরও বিশেষ কিছু ধরনের বন আছে, যেমন উপকূলীয় বন, সমুদ্র সৈকত বন এবং হাওর অঞ্চলের জলাভূমির বন। এছাড়া উপকূলীয় অঞ্চলসহ অন্যান্য জায়গায় সামাজিক বনায়ন স্থানীয় জনগণের মধ্যে বিপুল সাড়া জাগিয়েছে। নতুন সৃজিত বন উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করছে। মূলত প্রতিটি বন তার স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে বন্যপ্রাণী ও অন্যান্য সম্পদের আধার হিসেবে কাজ করছে। কিন্তু বিভিন্ন কারণে বাংলাদেশের বন ও পরিবেশ আজ হুমকির মুখে। ক্রমবর্ধমান হারে জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, প্রাকৃতিক বন উজাড় করে মনোকালচার, তামাক চাষ, ভিনদেশী আগ্রাসী উদ্ভিদের প্রভাব প্রভৃতি কারণে বনাঞ্চলের সংখ্যা কমে আসছে। যে কোনো প্রাণীর বেঁচে থাকার স্বার্থেই প্রাকৃতিক বনের কোনো বিকল্প নেই। তাই বন ও পরিবেশ রক্ষার জন্য প্রয়োজন এই সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, সর্বস্তরের জনগণের সচেতনতা এবং পরিবেশের প্রতি সকলের দায়িত্ববোধ। সবার সম্মিলিত প্রয়াসে বন ও পরিবেশ রক্ষা করে প্রকৃতি ও জীবনের মধ্যে সুন্দর মেলবন্ধন ঘটানো সময়ের দাবি। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ দেখলাম বাংলাদেশের বন নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব মোহাম্মদ ইউনুস আলীর সাথে। কেমন আছেন আপনি? জি ভালো। আপনার কাছে একটা প্রশ্ন রাখি, সেটা হলো আমরা 21শে মার্চ যে আন্তর্জাতিক বন দিবস কেন একসাথে পালন করছি? পৃথিবীর মানুষরা বনকে কিভাবে দেখে এবং এই প্রকৃতির যে বিভিন্ন ক্রিয়াকাণ্ড সেটা বন কিভাবে প্রভাবিত করে সেইটি আসলে মনে করিয়ে দেওয়ার জন্য এবং বন ব্যবস্থাপনায় নতুন কোনো মানে যেই সুযোগ রয়েছে সেগুলি আধুনিক মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য 21শে মার্চ
প্রতি বছর সারা পৃথিবীব্যাপী এই আন্তর্জাতিক বন দিবস পালন করা হয়ে থাকে। এই দিবসটি কবে থেকে শুরু হয়েছে, আমরা মানে ঘটা করে পালন করা শুরু করেছি? আমরা গত 5 বছরের মধ্যে এই কাজটি শুরু করেছি। এই বন সারা বিশ্বেরই সম্পদ এবং এই মানুষের কল্যাণেই আগামী প্রজন্ম, সেই প্রজন্মের জন্য বনকে ব্যবস্থাপনা করা দরকার। সেটিকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই মূলত সারা বিশ্বব্যাপী এবং বিভিন্ন মিডিয়ায় এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশে কোন ধরনের বনাঞ্চল সবচেয়ে বেশি দেখা যায়? প্রকৃতিগতভাবে 3টি শ্রেণী রয়েছে। একটি আমাদের যে পাহাড়ি বনভূমি, এবং আরেকটি আমাদের ম্যানগ্রোভ বন, সুন্দরবন যেটি, এবং আরেকটি রয়েছে আমাদের যে ইনল্যান্ড শাল ফরেস্ট আর কি, দেশের মধ্য এবং উত্তর পশ্চিমাঞ্চলের শালভূমি। তবে এর মধ্যে আয়তনের দিক থেকে আমাদের পাহাড়ি বনের পরিমাণ বেশি। মনোকালচার বন যেটা, সেটা আমাদের জন্য কি পরিমাণ ক্ষতি কারণ হয়ে দাঁড়াচ্ছে? প্রকৃতপক্ষে মনোকালচার হলো নতুন করে কৃত্রিমভাবে যেই বনায়ন করা হয়, সেখানে দেখা গেছে যে এই কৃত্রিম বনকে সহজে ব্যবস্থাপনার জন্য একটি নির্দিষ্ট প্রজাতির চারা রোপণ করা হয়। বিশেষ করে এই 80 এবং 90-এর দশকে এই যে মনোকালচারের প্রচলনটা একটু বেশি ছিল। তবে মনোকালচার ঝুঁকিপূর্ণ, যদি কখনো কোনো রোগ ব্যাধি সৃষ্টি হয়, উপদ্রব দেখা দেয়, তাহলে দেখা যায় মনোকালচারের সেই বৃক্ষগুলো মরে যাবে এবং এটাকে রক্ষা করা খুব ডিফিকাল্ট হবে, যেহেতু একই প্রজাতির উদ্ভিদ। তা আমাদের দেশে এই যে প্রাকৃতিক বন এবং আপনার মনোকালচার যে বন, এই দু ধরনের বনের মধ্যে প্রাকৃতিক বনের সংখ্যাই তো বেশি, অনেক বেশি। আমাদের দেশে প্রাকৃতিক বন প্রায় শতকরা 84 ভাগ, আর আমাদের কৃত্রিম বন মাত্র 16 ভাগ। আমরা কিছু কিছু বনকে জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্য করছি, তো এর সুফলটা কিরকম পাচ্ছি আমরা? আমরা খুবই সুবিধা পাচ্ছি। আমাদের ইতিমধ্যেই প্রায় 15টি আমাদের প্রোটেক্টেড এরিয়া নতুনভাবে ঘোষিত হয়েছিল, এর পূর্বে ছিল 19টি। প্রকৃতপক্ষে এখানের যে উদ্ভিদ কুল এবং প্রাণীকুলকে সংরক্ষণ করার জন্যই বিশেষ ব্যবস্থা হিসাবে আমাদের প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়েছে। এবং এই প্রোটেক্টেড এরিয়া ঘোষণার পরে যে কাজটি আমাদের এখন হাতে আছে, যেমন আমরা এই প্রোটেক্টেড এরিয়া ব্যবস্থাপনার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। দেশের প্রায় 80 ভাগ এলাকা কিন্তু আমাদের পরল সমভূমি এলাকা, আর 12 ভাগ আমাদের পাহাড়ি এলাকা, শতকরা 8 ভাগ হলে আমাদের টেরেস এরিয়া, যেমন আমাদের মধুপুর অঞ্চল এবং বরেন্দ্র অঞ্চল। এই 20 ভাগের মধ্যেই আমাদের কিন্তু এই যে ইয়েগুলো, যেই বন্যপ্রাণী অভয়ারণ্য, জাতীয় উদ্যান এগুলো করতে হয়েছে। এছাড়া আমাদের সুন্দরবনের একটি অংশ কিন্তু আমরা অভয়ারণ্য ঘোষণা করেছি, এবং এই অভয়ারণ্যটি কোন এলাকাটাকে? এটা আমাদের 3টা অভয়ারণ্য রয়েছে সুন্দরবনের মধ্যে। সুন্দরবন দক্ষিণ, পশ্চিম এবং পূর্ব। এই 3টি অবশ্য আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও বটে, বিশ্ব ঐতিহ্যের অংশ, এবং সুন্দরবন রামসার সাইটও বটে এটি জলাভূমির জন্য। এছাড়া এই আমাদের 2012 সনে আরও 3টি আমরা অভয়ারণ্য ঘোষণা করেছি এই 3 সুন্দরবনে, এবং এই 3টি করা হয়েছে সিটাসিয়ান পপুলেশনের জন্য, ডলফিন, তারপরে আমাদের যে শুশুক যেটা বলে, এই ইরোয়ার্দি ডলফিন কিন্তু পৃথিবীর মধ্যে মানে সেকেন্ড বিগেস্ট রিজার্ভ রয়েছে বাংলাদেশে এই সুন্দরবন। এবং এই যে আমাদের সুন্দরবনের যে ইকোনমিক জোনের মধ্যে, ইকোনমিক টেরিটরির মধ্যে কিন্তু আমাদের এই যে সিটাসিয়ান পপুলেশনের হিউজ একটা পপুলেশন রয়েছে। সুন্দরবনে যে আমাদের যে বাঘ আছে, এর কি রিসেন্ট কোনো স্ট্যাটিস্টিক্স আছে কি, যে কি পরিমাণ বাঘ আছে এখন আমাদের সুন্দরবনে? সর্বশেষ 2004 সনে পাগমার্কের ভিত্তিতে যে এই পরিসংখ্যান একটা সৃষ্টি হয়েছিল, এটি যে এস্টিমেশন অফ দি টাইগার পপুলেশন। এরপরে আসলে প্রকৃতপক্ষে রিলায়েবল কোনো এস্টিমেট এখনো করা সম্ভব হয়নি, কারণ পাগমার্কের যে এস্টিমেশন, এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এছাড়া আরও কিছু কিছু পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলি ট্রাই করা হচ্ছে, তবে এই কোনো একটি পদ্ধতি ফুল প্রুফ নয়। সুন্দরবনকে বলা হয় বাংলাদেশের রক্ষা কবচ কেন? সুন্দরবন বাংলাদেশের বিশেষ করে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেকগুলো জেলার দক্ষিণে ঢাল হিসেবে বঙ্গোপসাগরের মাঝে, বঙ্গোপসাগরের তীর ঘেঁষে এরা গড়ে উঠেছে।
এই যে আমাদের যে জিওমরফোলজিক্যালি এটাকে অ্যাক্টিভ ডেল্টা বলা হয়, এবং এখানে প্রাকৃতিকভাবেই কিন্তু এই বনটা গড়ে উঠছে। এই গাছের উচ্চতা এবং গাছের যে এই বনের যে আপনার প্রস্থ সব মিলিয়ে আমাদের যে সমুদ্রের সাইক্লোন সেই বাতাসের যে তীব্রতা, গতিবেগ, এইটা হ্রাস করতে পারে। 2007 এবং 2009 যে সিডর এবং আইলা, সেখানে কিন্তু প্রাণহানির সংখ্যা অত্যন্ত কম, এবং যে ক্রপস লস, ইকোনমিক লস, সেটাও অনেক রিডিউস হয়েছে। এইটাই হলো সুন্দরবনের অবদান, যে সুন্দরবন আমাদের মায়ের মতো আগলে রাখে। সুতরাং আমাদের দেশে বনাঞ্চলের বিকল্প কোনো পথ নেই, যে আমরা এই ঝড় বৃষ্টি কিংবা সাইক্লোন, যে আমাদের যে জলোচ্ছ্বাস, এগুলোকে রক্ষা করতে হলে আমাদের বনাঞ্চলকে রক্ষা করতেই হবে, তাই না? অবশ্যই। এবং আপনারা কি তাহলে এই বন বিভাগ থেকে ভবিষ্যতে নানা রকম প্রোগ্রাম নিচ্ছেন কি এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে আপনার বন সমৃদ্ধ করার জন্য? অবশ্যই, আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, শুধু দেশীয় অর্থে নয়, আন্তর্জাতিক বিশেষ করে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় আমরা এই বনায়ন করে আসছি। বর্তমানে বাংলাদেশ সরকারের ক্লাইমেট চেঞ্জে যে ট্রাস্ট ফান্ড, সেই ট্রাস্ট ফান্ডের আওতায় আমরা একটি প্রকল্প বাস্তবায়ন প্রায় শেষ করেছি। আগামী জুন বা জুলাই মাসে এই প্রকল্পটির কাজ সমাপ্ত হবে, এবং এরপরেই আরেকটি প্রকল্প আমরা অলরেডি গ্রহণ করেছি, কাজ শুরু হবে সহসাই। চারা উৎপাদিত হয়েছে, সেটি হলো বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ডের থেকে। সেই রেজিলিয়েন্স ফান্ডের অর্থায়নে মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ড, সেই অর্থে দিয়ে আমরা এই উপকূলে বনায়ন করব, এবং এই বনায়ন প্রায় 7,000 হেক্টর উপকূলে বনায়ন করবে। এছাড়া আমাদের ওই এলাকার যে বেড়িবাঁধ রয়েছে, সড়ক রয়েছে, স্ট্রিপ রয়েছে, মার্জিনাল ল্যান্ড রয়েছে, সেখানেও আমরা বনায়ন অতীতেও করেছি, এবং ভবিষ্যতে এই বনায়ন আমরা চালিয়ে যাব। এছাড়া বাংলাদেশের অন্যান্য অঞ্চলে মানুষের সাথে, স্থানীয় জনগণের সাথে সম্পৃক্ততায় তাদের দারিদ্র্য বিমোচন এবং একই সাথে আমাদের যে পরিবেশ সংরক্ষণের জন্য নিরলসভাবে বনায়নের কাজে আমরা নিয়োজিত আছি। আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে আপনি কি কোনো মেসেজ দিবেন আমাদের দর্শকদের? আমি আপনার মাধ্যমে, চ্যানেল আয়ের মাধ্যমে দেশবাসীর নিকট আমার অনুরোধ থাকবে, বন প্রকৃতপক্ষে আমাদের বন্ধু, আমাদের জীবনের জন্য, জীবিকার জন্য, একই সাথে আমাদের জীবনের যে এই যে ঝড় ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস থেকে এবং ক্লাইমেট চেঞ্জের যে এই যে আমাদের যে হুমকি, সেই হুমকি থেকে আমাদের পরিত্রাণ দিতে পারে বনই, কার্বন সিকুয়েস্ট্রেশনের মাধ্যমে। তাই আমরা আসুন সবাই মিলে বন বিভাগের এবং সকল বিভাগের যারা বনায়ন কর্মকাণ্ডে নিয়োজিত আছে, সেই বন সংরক্ষণ করি এবং সরকারি বনের গাছ বনেই রাখি, যাতে আমরা এটিকে কোনো ব্যবসায়িক উপাদান হিসেবে সৃষ্টি না করি। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক বাংলাদেশের বনাঞ্চল নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। এই বনে প্রাপ্ত উদ্ভিদ প্রজাতি পৃথিবীর অন্য সব ম্যানগ্রোভ বনের প্রজাতির চেয়ে বেশি। বাংলাদেশের মোট বনভূমির প্রায় অর্ধেক অংশ জুড়েই রয়েছে সুন্দরবন। পৃথিবীতে 1.5 বিলিয়নেরও বেশি মানুষ জীবন ও জীবিকার জন্য বনের উপর নির্ভরশীল। আমাদের দেশে শুধু সুন্দরবনের সম্পদের উপর সরাসরি নির্ভর করে বেঁচে আছে প্রায় 5 লক্ষ মানুষ। আমাদের দেশে জীববৈচিত্র্যে সবচেয়ে সমৃদ্ধ হল চিরসবুজ বন। পৃথিবীর অর্ধেকের বেশি জীব প্রজাতি বসবাস করে চিরসবুজ বনাঞ্চলে। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত ঔষধের প্রায় 1/4 উপকরণ আসে চিরসবুজ বনের উদ্ভিদ থেকে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল, কোন পাখির মাংস খেলে রাতকানার রোগ ভালো হয় বলে কুসংস্কার প্রচলিত আছে? সঠিক উত্তরটি হল এ, প্যাঁচা। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন জেনি রোজারিও, গৃহিণী, পশ্চিম তেজতুরি বাজার, ফার্মগেট, ঢাকা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট।
এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে কোনটি পত্রঝরা বন হিসেবেও পরিচিত? এ চিরসবুজ বন, বি শাল বন। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, জিপিও বক্স নাম্বার 964 অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে, অথবা ইমেইল করুন info@pojf.org এবং বিস্তারিত জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়। শুধু দর্শক, প্রকৃতির আশীর্বাদে আমাদের এই দেশটিতে আমরা পেয়েছি বৈচিত্র্যময় বনবনানী। নানা কারণে এই বনভূমিগুলো দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রাকৃতিক বনের কোনো বিকল্প নেই। আসুন সবাই মিলে বন ও বনসম্পদ রক্ষায় সচেষ্ট হই। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।